হলো 6 তারিখের ঘটনা বলতেছি আপনাকে। পাটকাঠি পুরাইলে দেখবেন পাটকাঠি কিছু দূর পুরায় আবার নিভে যায় একটা লম্বা। প্রথম লাশটা কেমনভাবে পুরানো ছিল যে তার পায়ের অংশটা ঠিক ওই রকম ছিল এবং তার আসলে চেনা যায় না যে সে আসলে কে। দ্বিতীয় লাশটা ছিল সজলের, সজলের আইডি কার্ডটা তার পকেটে ছিল। ওর আইডি কার্ডটা এভাবে লুকানো ছিল, লুকানোর পরে ঠিক হাতের ভিতরে রাখছে। যখন আমাকে এভাবে দেখাইছে যে দেখেন তো এটা আপনার ছেলের আইডি কার্ড কিনা, তখন আমি হতাশ, মনে হয় আমার আকাশ ভেঙে মাথায় পড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ছিল, যেটা দেখে সবচেয়ে আতঙ্কিত হয়েছিলাম, 5 নম্বর লাশটা। এটা ছিল সুজয়ের লাশ। ওর বয়সটা খুবই কম ছিল। ওই মুহূর্তে আমি বসে পড়েছিলাম, ওর লাশটা খুবই বিক্ষত অবস্থায় ছিল। ওর আইডি কার্ডটাও পকেটে পাই। বাকি লাশগুলো যেগুলো আইডেন্টি হয় না, এগুলো আমরা আমবাগ কবরস্থানে দাফন করি আর কি। একটি ভ্যানে 6টি মানব দেহের স্তূপ। পুলিশের এক সদস্য শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি পুরনো ব্যানার দিয়ে তাদের ঢেকে দিচ্ছেন। এদের মধ্যে 5 জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পাশাপাশি আরেকজন ছিলেন আহত, যিনি তখনও জীবিত ছিলেন বলে আদালতের রায়ে উঠে আসে। 6 জনকেই একটি পুলিশ পিকআপে তুলে আগুন দেয়া হয়। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আশুলিয়া থানার সামনে এই ঘটনা ঘটে। এটা ফাঁকা কই বলছে, এটা তো টার্গেটে করতেছে, কত নিচু করে গুলি করতেছে। ছাত্র আন্দোলন তখন সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নিয়েছে। শ্রমিক ও স্থানীয় বাসিন্দারাও তাতে যোগ দিয়েছেন। 4 আগস্ট থেকে আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী এবং পুলিশের সংঘর্ষ চলছিল। গুলিতে হতাহত হন বহু মানুষ। পরদিন কারফিউ অমান্য করে হাজারো মানুষ বাইপাইলে জড়ো হয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ গুলি চালিয়ে তাদের আটকে রাখে। এর মধ্যে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর এলে পুলিশ মহাসড়ক থেকে সরে থানার সামনে অবস্থান নেয়। এরপর থানাকে ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আমাকে যখন জায়গায় এভাবে আমাকে ধরে যখন টানা হচ্ছিল, সেফটির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের সাথী ভাইয়েরা যারা নিচ্ছিল আর কি, তো তার কাছে যখন দেখলাম ওই জায়গায় অনেকগুলো লাশ পড়েছিল। আনুমানিক ওখানে 15-20 জন বা 14-15 জন হবে। এই লাশগুলো ভ্যানে উঠে পোড়াইছে। এটা মেসেজ, এটা ভিডিওতে আসছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার এবং শতাধিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ ও নেত্র নিউজ এই নৃশংস ঘটনার পূর্বাপর জানার চেষ্টা করেছে। কিভাবে সংঘর্ষ শুরু হয় এবং কিভাবে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটল। আশুলিয়া থানার ঢাকা আরিচা মহাসড়ক থেকে প্রায় 500 মিটার ভেতরে। থানায় যাওয়ার সড়কটি তুলনামূলক সরু, 2 পাশে দেয়াল ও ভবন। থানার এক পাশে আরেকটি সড়ক, বিপরীত পাশে মসজিদের গলি। গুলিবিদ্ধ 6 জনকে পরে থানার এক কোণে রাখা একটি ব্যাটারি চালিত ভ্যানে তোলা হয়। বালির বস্তাটা ঠিক এরকমটা হলো যে এই যেমন রাস্তাটা এরকম, এটা থানা, আপনি পশ্চিমমুখে ঢুকতেছেন, ঢুকলে হাতের পশ্চিমমুখে যখন ঢুকবেন হাতের ডান সাইডে থানা। তো থানার ঢোকার আগে থানার সামনে আর একটা গলি আছে, হাতের ডান দিকে যাওয়া যায় আর কি, আপনার উত্তর দিকে যে গলিটা আছে ওই গলির সামনে মাথাটায় এবং থানারটা এই সাইড একটা প্যাচির আছে, প্যাচিরের সঙ্গে কিছু বস্তা দেওয়া ছিল। এরাকে এখান থেকে ফায়ারিং চলতেছিল আর কি, এখান থেকে সোজা দেখা যায় আর মেন রোড পর্যন্ত গুলি করা যায়। এই জায়গা তার বাংকার বানাইছে আর। শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী থানায় আশ্রয় নেন। অন্যদিকে পুলিশের গুলিতে হতাহতের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলেন। পুলিশ সদস্যদের একাংশ হাত উঁচু করে পেছাতে থাকেন এবং আন্দোলনকারীদের আর এগোতে নিষেধ করেন। একই সময়ে আরেক দল ছাদ থেকে গুলি চালায়। এই 2 বিপরীত পদক্ষেপে পরিস্থিতি আরও অস্থিতিল হয়ে ওঠে। ইতিমধ্যে আমাকে একজন বলতেছে, হুজুর আপনার উপর থেকে গুলি করে, থানার উপর থেকে ছাদ থেকে গুলি করা হচ্ছে। সেই গুলিটা সোজা এসে আমি যখন পড়ছি তখন হাত জোগে বললাম, ভাই সবাই সারেন্ডার করছে আর গুলি করেন না। এই করার সঙ্গে ওই গুলিটা এখানে না লেগে গুলিটা এদিক দিয়ে ঢুকে আমার এদিক দিয়ে বের হয়ে এখানে আসে। সেকেন্ড টাইম গুলি লাগবে, ওই গুলির যে শব্দ হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, ভিতর থেকে ফার্স্ট ওনারে একবারে সবাই গুলি করা শুরু। এই যে ছেলে পেলে যারা সবাই ওই মুহূর্তে গুলিবিদ্ধ হয়ে যায়। একাধিক তখন আমার একটা গুলি আসে, বড় গুলি আসে, এদিক দিয়ে ঢুকে বের হয়ে যায়।
আর একটা গুলি ভিতরে ঢুকে এখানে বুকে একটা গুলি, মাথায় ছোট স্প্লেন্ডার, এখন 257 স্প্লেন্ডার হয়। আমি তো সেন্স লাগলে পড়ে যাই, কারণ আমার দুটা পায়ে আর কোনো সেন্স ছিল না। ফুটেজে দেখা যায় থানার পূর্ব পাশের সড়কে লাঠি হাতে কয়েকজন আন্দোলনকারী পুলিশের সঙ্গে কথা কাটাকাটির পর এগিয়ে যাচ্ছেন। কালো জামা পরা একজন লাঠি নিয়ে তেড়ে গেলে লাল টি শার্ট পরা এক পুলিশ সদস্য পরপর 10-12 বেশি গুলি চালান। কয়েকজন গুলিবিদ্ধ হন, একজন মাটিতে পড়ে যান। এরপর সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে। অবস্থা নিয়েও আমরা থানায় গোটে ঢুকতে পারতেছিলাম না, কারণ বৃষ্টির মতো গুলি আসতেছিল থানাগুলিতে। ইতিমধ্যে ওই মুহূর্তে আমার ওখানে অসংখ্য জন ইনজুরি হয়, অনেকে 2-1 শহীদ হয় ওখানে। থানা থেকে প্রায় 100 মিটার দূরের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য একটি পিকআপে আগুন ধরিয়ে দিচ্ছেন। সামনে কয়েকজন আন্দোলনকারী তখনও পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। প্রায় 7 মিনিট পর আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে গলির মুখ থেকে কয়েকজন এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান। তখনও তারা জানতেন না গাড়িটির ভেতরে গুলিবিদ্ধ 6 জন ছিলেন। থানার বিপরীতের আরেকটি ভবনের ফুটেজে দেখা যায় একটি ব্যাটারি চালিত ভ্যানে প্রথমে 3 জনের মরদেহ রাখা হচ্ছে। নীল ট্রিপলের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। পরে আরো কয়েকজনকে ভ্যানে তোলা হয়। পুলিশের এক সদস্য পুরনো একটি ব্যানার দিয়ে তাদের ঢেকে দেন। কাছেই পড়ে থাকা আরেক রক্তাক্ত ব্যক্তিকে পরের ফুটেজে হাত পা ধরে ভ্যানে তুলতে দেখা যায়। আমরা দেখতেছি যে আমাদের সামনে একজনকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। ওই টাইমে আমার মনে হলো যে উনি জীবিত ছিল, ওনাকে টানতে টানতে নিয়ে এসে ভ্যানের মধ্যে ভরা হলো। তা আমি ভাবতেছি যে তাদের মনে অ্যারেস্ট করতেছে, গুলি তখনও চলতেছে। তো কিছুক্ষণ পরে তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরাই দিল। আমরা তখনও জানি না যে এখানে 6 জন আছে। না, আমরা দূর থেকে শুধু হতাশ করতেছি যে এটা কি করলো তারা, একটা জীবিত মানুষকে আগুন ধরাই দিল। একজন আন্দোলনকারী পুলিশ সদস্যদের থানার ভেতরে ফিরে যেতে বলেছিলেন, কিন্তু পিকআপে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশ আবার গুলি চালায়। গলিতে থাকা মানুষ 2 দিকে ছুটে সরে যান। কয়েকজন পুলিশ সদস্য গুলি চালাতে চালাতে সামনে এগিয়ে যান। গুলিবিদ্ধ একজনকে সরিয়ে নিতে দেখা যায়। একদল আন্দোলনকারী গলির একটি বাড়িতে আশ্রয় নেন। তাদের সঙ্গে একজন গুলিবিদ্ধ ব্যক্তি ছিলেন, তিনি সেখানে মারা যান। পরে তার রক্ত দিয়ে মেঝেতে লেখা হয় আশুলিয়া, মান্নান ভাই, 5 আগস্ট 2024। প্রতিদান আমরা দিমু ভাই, স্যার মনে একটারও ভাই, আমি পারলে জীবন দিম ভাই। মানে একাধারে তখন ফায়ার করে, তখন আর মানে ওরা আমাদেরকে মানুষের মনে করতেছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী শেখ আফজালুল হক বলেন, 5 আগস্ট সকালে আশুলিয়া থানার ওসি সায়েদের নির্দেশে গুলিবিদ্ধদের প্রথমে ভ্যানে এবং পরে পিকআপে তোলা হয়। আব্দুল মালিক ও বিশ্বজিৎ সাহা নিজেদের মধ্যে পরামর্শ করেন। পরে সায়েদ ও বিশ্বজিৎ গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। 12টা নাগাদ যে সিচুয়েশন দেখেছি, আন্দোলনের যে সিচুয়েশন দেখেছি, সেটা ছিল হচ্ছে মেইন রাস্তার উপরে। স্টুডেন্টরা যখন জড়ো হতে হতে একটা পর্যায়ে থানার সামনে চলে আসে, ওসি সাহেব সরাসরি ইনস্ট্রাকশন দিয়েছেন যে গুলি করার জন্য। ওসি সাহেব নিজে ফিল্ডে ছিলেন, তার সমস্ত ফোর্স ছিলেন, ডিবির ফোর্স ছিলেন। তারা সশস্ত্র সজ্জিত হয়ে ছাত্র জনতা যখন থানার সামনে আসে, তাদের মুখোমুখি হয়, সরাসরি গুলি করে দিয়েছে। এই এভিডেন্সগুলো লোপাট করার জন্য তারা প্রি প্ল্যান করে, তাদের নিজস্ব প্ল্যান করে যে লাশগুলোকে তারা গায়েব করে দিতে চাইছিল। থানা ঘেরাওয়ের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে আসে। সন্ধ্যার দিকে পুলিশ সদস্যরা গুলি চালাতে চালাতে সেনাবাহিনীর একটি সাজোয়া যানের পেছনে সাভার সেনানিবাসের দিকে সরে যান। এ সময় 2 পুলিশ সদস্য গণপিটুনিতে নিহত হন। তাদের মরদেহ মহাসড়কের একটি ফুট ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আগুনে দগ্ধ 6 জনের দেহাবশেষ গাড়ি থেকে নামান। নিহত 2 পুলিশ সদস্যের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2024 সালের 11 সেপ্টেম্বর হত্যা ও মরদেহ পোড়ানোর অভিযোগে মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 ডিএনএ পরীক্ষা, ভিডিও ফুটেজ ও সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত করে। ভ্যানে থাকা 6 জনের মধ্যে পরিচয় পাওয়া 5 জন ছিলেন সাজ্জাদ হোসেন সজল, আস-সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বুস্তামি ও আবুল হোসেন।
2025 সালে 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামি শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে মামলায় সহযোগিতা করেন। 2026 সালের 5 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। আদালত ঘটনাটিকে অত্যন্ত নৃশংস ও মানবতা বিরোধী বলে বর্ণনা করে। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাবেক ওসি সাইদ রনি সহ 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 7 জনকে যাবজ্জীবন এবং 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী আফজালুল হক খালাস পান। আশুলিয়া থানার কার্যক্রম 11 আগস্ট আবার শুরু হলে সাইদ রনি কাজে যোগ দেন। 30 আগস্ট মরদেহ পোড়ানোর ভিডিও ছড়িয়ে পড়ে। 2 দিন পর তাকে উখিয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। তিনি যোগ না দিয়ে আত্মগোপনে যান। মামলার আরও 7 আসামির সঙ্গে তিনিও পলাতক। 3:30টার দিকে এসে আপনারা দেখবেন আশুলিয়া থানার সামনে যেভাবে মব ডিসবার্সমেন্টের নামে ওপেন ফায়ার করে পুলিশ, সেটা কোনোভাবেই পুলিশে পিআরবিও কাভার করে না, কোনো ইন্টারন্যাশনাল ল কাভার করে না। 6 জনের লাশ ফোটানো হয়েছে। 6 জনের লাশের মধ্যে 5 জন ছিল স্পট ডেড, আর বাকি 1 জন ছিল তখনও জীবিত। সর্বোচ্চ নিকৃষ্টতম উদাহরণটা তারা প্রেসিডেন্ট তৈরি করে গেছে। জাতিসংঘের হিসাবে 2024 সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে 1400 জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠন আশুলিয়া ও সাভারে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 68 জন আন্দোলনকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। 2:45 যখন লাস্ট কথা হয় তখন আমাকে সে বলল, আমি যখন ফোন দেই তখন বললো যে আম্মু তুমি আমাকে কেন বারবার বিরক্ত করছো আম্মু, আমি যদি শহীদ হই আইডি কার্ড দেখে তুমি আমাকে লাশটা শনাক্ত করো। আমি ভিডিওটা দেখেছি, সে ভিডিওটা আমার কাছে আছে, ওর জুতাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমার এই রায়ের প্রতিক্রিয়া হলো আমি রায় দেখে ইচ্ছে করবো না বাবা, আমরা চাই এদের ফাঁসি আগে হোক, তারপর আমি বুঝবো বিচার হয়েছে। এই রায়ের কোনো মূল্য নাই। আশুলিয়ার বগাবাড়ি আমবাগান গোরস্থান। 5 আগস্ট আশুলিয়া থানার সামনে আগুনে পোড়ানো 6 জনের মধ্যে পরিচয় না পাওয়া 2 জনকে এই গোরস্থানে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়। 2025 সালের নভেম্বরে তাদের একজনের পরিচয় শনাক্ত হওয়ার, অন্যজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। কেউ তার দেহাবশেষ দাবি করেননি। তার নাম, বাড়ি বা পরিবারের পরিচয় কোনোটিই জানা যায়নি। কবর ফলকটিও নামহীন।